নমস্কার। আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটা বিশেষ বিষয় জানানোর জন্য। সেটা হলো হোমমেড সোপ। আজকের দিনে বাজারে হোমমেড সোপের ব্যবহার খুব ভালো বেড়েছে। অর্থাৎ ঘরে বসে বিভিন্ন ধরনের ন্যাচারাল উপাদান দিয়ে সাবান তৈরি করলে সেই সাবানের কার্যকারিতাও তুলনামূলকভাবে বেশি এবং তার বাজার চলতিও অর্থাৎ বাজারে তার প্রচলনও খুব বেশি হয়েছে। সিনথেটিক সাবানের তুলনায় হোমমেড সোপ বা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি সাবানের কার্যকারিতা তুলনামূলকভাবে বেশি এবং তার স্কিনের ক্ষেত্রে বা শরীরের ক্ষেত্রে তার কোনো বিরূপ প্রভাব পড়ে না। অর্থাৎ এখানে যে সকল সিনথেটিক উপাদান বাদ দিয়ে কিছু ন্যাচারাল উপাদান ব্যবহার হয় সেগুলো হলো বিভিন্ন ধরনের ন্যাচারাল অয়েল, যেমন কোকোনাট অয়েল, স্টিয়ারিক অ্যাসিড, অলিভ অয়েল, অ্যালমন্ড অয়েল, এছাড়াও বিভিন্ন ধরনের ন্যাচারাল উপাদান যেমন ফ্রুটসের থেকে পাওয়া যায় বা চারকোল থেকে পাওয়া যায়। এই ধরনের বেশ কিছু উপাদান দিয়ে তৈরি হয় এই হোমমেড সোপ। সঙ্গে অ্যালোভেরা অয়েল, মধু, হানি এবং কিছু কিছু ন্যাচারাল অ্যাডিটিভও এর সঙ্গে ইউজ করা হয় যাতে এর গুণগত মান আরও বেশি ভালো হয়। এই পদ্ধতিতে সাবান তৈরি করলে সাবানের যেমন মান ভালো থাকে, তবে সবার আগে এই সাবান তৈরি করতে গেলে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয়। তা হলো অবশ্যই তার পিএইচ ফ্যাক্টর বা পিএইচ ভ্যালু, বা স্কিনের সঙ্গে যেমন নর্মাল স্কিন, ড্রাই স্কিন ও অয়েলি স্কিনের সঙ্গে অ্যাডজাস্ট করে এই পিএইচ ফ্যাক্টর বা পিএইচ ভ্যালু মেনটেন করতে হয়। তারপর হচ্ছে সোপ তৈরি করতে গেলে তার প্রথম হচ্ছে সারফেস অ্যাক্টিভ রিএজেন্ট, অর্থাৎ এই রিএজেন্টগুলো যাতে একটা নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করা হয়, অর্থাৎ তার মধ্যে যে ক্লিনিং ক্ষমতা বা পরিষ্কার ক্ষমতা যেন সম্পূর্ণ বজায় থাকে, এইটা বিষয় থাকে। তারপর হচ্ছে স্কিনের সঙ্গে তার যেন একটা প্রভাব না থাকে, খাদ্যকারক প্রভাব না থাকে, এবং তার ফোমিং এজেন্ট যেন খুব বেশি না হয় আবার খুব কমও না হয়, এটা একটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে তার হার্ডনেস। সোপের ক্ষেত্রে হার্ডনেস, অর্থাৎ সোপ তৈরি করার সময় মনে রাখতে হবে যে সোপ যেন কোনো কারণে তার নরম তুলতুলের হয়ে না যায়, অর্থাৎ কিছুদিন পর সোপটা জল ছেড়ে দিচ্ছে বা নরম হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা যেন হোমমেড সোপের ক্ষেত্রে না আসে। তারপর হচ্ছে তার হোমমেড সোপের যে শাইনি, সেই শাইনি যেন ক্রমশ বাড়তে থাকে, যেন হোমমেড সোপের শাইনি যেন কখনো কমে না যায়, অর্থাৎ বাতাস থেকে যেন হোমমেড সোপ কোনোভাবে ময়েশ্চার অ্যাবজর্ব না করে। অর্থাৎ এই সোপের মধ্যে এমন কিছু উপাদান দিতে হবে যা ময়েশ্চার যেন অ্যাবজর্ব না করে। এছাড়া হোমমেড সোপের মধ্যে একটা ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা রাখা খুব জরুরি। তারপর যেটা সর্বোপরি যে বিষয় হচ্ছে কস্টিং। কস্টিং যেন সবসময় একটা, বা খরচা যেন একটা নির্দিষ্ট মানে দামের মধ্যে যেন পড়ে, যাতে সাধারণ মানুষের পারচেজিং পাওয়ার বা ক্ষমতার মধ্যে যেন থাকে। এরপর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হোমমেড সোপ যারা তৈরি করে তাদের কিছুদিন পর সেই সাবানের গুণগত মান, অর্থাৎ ফোমিং এজেন্ট বা ক্লিনিং এজেন্ট একদমই কমে গেছে। তখন কাস্টমারের ক্ষেত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। অ্যাকচুয়ালি হোমমেড সোপ তৈরি করার সময় এইসব বিষয়গুলো সম্বন্ধে একটা সম্যক ধারণা থাকা খুব জরুরি, যেন কোন কোন কাঁচামাল দিয়ে করছি, তার কত পিএইচ ফ্যাক্টর, কত সারফেস ভ্যালু আছে, কতটা অ্যাক্টিভ ম্যাটার কতটা আছে, এগুলো খুব বিষয়ভাবে করলে, এবং যেটা সর্বোপরি একটা বিষয় আছে সেটা হচ্ছে সঠিক পদ্ধতিতে করা। আমাদের দেশে হোমমেড সোপ বিভিন্ন পদ্ধতিতে তৈরি করা হয়, তবে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে সেমি বয়েল পদ্ধতি। তবে একটু যদি সম্ভব হয় সেক্ষেত্রে ফুল বয়েল পদ্ধতিতে বা হট প্রসেস পদ্ধতিতে করলে ভালো হয়। তবে মনে রাখতে হবে কোল্ড প্রসেসে কখনও কোনো রকম সাবান হোমমেড সোপ তৈরি করা সম্ভব নয়, কারণ যে কোনো জিনিস যেমন কাঁচা সবজি কাঁচা রান্না করা যেমন যায় না, তখন তাকে হিট করতে হয়, বয়েল করতে হয়। সোপের ক্ষেত্রেও এটা অবশ্যই মাথায় রাখতে হয়। আমাদের এখানে 43 বছরের পুরনো সংস্থা। এই হোমমেড সোপের মধ্যে আমরা বিভিন্ন রকম হার্ড সোপ, নর্মাল সোপ এবং কিছু লিকুইড সোপ, কিছু বডি সোপ এবং হ্যান্ড ওয়াশ, এই টোটাল আইটেমগুলো এখানে করানো হয়। এবং হোমমেড সোপের মধ্যে আমরা যেটা সর্বোপরি যেটা করা হয় সেটা হচ্ছে চারকোল সোপ, অ্যালোভেরা সোপ, হানি সোপ,
ন্যাচারাল ট্রান্সপারেন্ট সোপ এবং কিছু ভিটামিন সোপ বা স্কিন অ্যালার্জি হবে না এমন কিছু ন্যাচারাল সোপ আমরা এখানে ইউজ করি, ব্যবহার করে শেখাই, যাতে কোনো এন্টারপ্রেনার অনায়াসে এই ধরনের সোপ তৈরি করে বাজারে স্ট্যান্ড করতে পারে। তবে সোপের সঙ্গে আমরা যে আইটেমগুলো নতুন করে শেখাচ্ছি সেটা হচ্ছে বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ এবং লিকুইড বাসন ধোয়ার জন্য লিকুইড উপাদান, লিকুইড ওয়াশ যেটাকে বলে বা ইউটেন্সিল ক্লিনার, সেগুলো একসঙ্গে একটা কোর্সের মধ্যে করায়। এইসব সোপ তৈরি করতে ক্ষেত্রে প্রথম দিকে খুব বেশি মেশিনপত্রের দরকার হয় না। সাধারণভাবে অল্প পরিসরে বসে অনায়াসে এই সোপ তৈরি করা যেতে পারে। এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট তুলনামূলকভাবে ম্যাক্সিমাম 30 থেকে 40 হাজার টাকা ইনভেস্ট করলে ভালো হয়। তো প্রথম দিকে খুব বেশি ইনভেস্ট না করলেই ভালো হয়। আমরা সেই দিকটা খুব নজর দিই, যাতে কোনো এন্টারপ্রেনার প্রোডাকশন করে যেন সে বিরূপ মনোরথ না হয়, অর্থাৎ তার যেন ব্যবসা বসে না যায়। আর সর্বোপরি আমাদের এই সংস্থায় বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় এবং প্রতিটা আইটেম সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে ট্রেনিং দেওয়া হয়। তারপর যেটা করা হয় ব্যবসা শুরুর পরে, তখনই হচ্ছে আসল কাজ। শিক্ষা, ট্রেনিং বা পরামর্শ তো সবসময় দেওয়া যায়, কিন্তু ব্যবসা শুরুর পরের দিকে বিভিন্ন রকমের একজন এন্টারপ্রেনার বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়। এই অসুবিধাগুলো ফেস করাটা খুব জরুরি এবং আমাদের সবসময়ের জন্য এই অসুবিধাগুলো ওভারকাম করার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি এবং তারা কেউ এন্টারপ্রেনার যদি আমাদের ফোন করে বা সাহায্যের জন্য আমাদের কাছে আসে, সব রকম সাহায্য পাওয়া যায়। আমাদের কাছে 30-40 বছর আগেরও স্টুডেন্ট আমাদের এন্টারপ্রেনার আমাদের কাছে আসে তাদের পরামর্শ নিতে। তার জন্য কোনো এক্সট্রা চার্জ বা এক্সট্রা কিছু বিষয় আমাদের এখান থেকে নেওয়া হয় না। এটাই হলো আমাদের এই সংস্থার বৈশিষ্ট্য। আর এইভাবেই আমরা কাজ করে আসছি। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমরা কী ধরনের পরিষেবা দেওয়ার চেষ্টা করি আজকের দিনে। তাহলে আমাদের বিষয়টা মাথায় রেখে আপনারা যদি এন্টারপ্রেনাররা আসেন তাহলে খুব ভালো হয়। এছাড়া যেটা হচ্ছে, যারা অলরেডি শুরু করেছেন বিভিন্নভাবে অনেক ইচ্ছা শক্তি নিয়ে, তারাও আমাদের কাছে আসতে পারেন, কোনো পরামর্শ নিতে পারেন। আমরা এই ধরনের পরামর্শ দিতে অবশ্যই বাধ্য থাকি এবং আমরা দিয়ে থাকি। আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমরা কি বলতে চাইছি। আশা করি আপনারা ভালো থাকবেন। নমস্কার।